ভারতের পানিতে কি ডুবছে বাংলাদেশ? ঢাকাকে সতর্ক না করে ডুম্বুর বাঁধ কেন খুলল দিল্লি? বন্যায় ডুবছে ভারত, থাইল্যান্ড ও চীনও। এখনো চলছে বৃষ্টি, পরিস্থিতি আরো নাজুক হওয়ার শঙ্কা। ভারতে পালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, বিপুল পরিমাণ অর্থের লেনদেন ফাঁস। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারী বৃষ্টি ও ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবে গেছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ সীমান্তবর্তী অনেক অঞ্চল। প্রশ্ন উঠেছে, ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণেই কি এই বন্যা? বাংলাদেশের সতর্ক না করে কেন বাঁধ খুলে দিল মোদী সরকার? বিশ্লেষকরা বলছেন, প্রকৃতির ঘাড়ে দোষ চাপানো হলেও এমন পরিস্থিতির জন্য বেশিরভাগ দায়ী ভারতের বহুদিনের পানি সন্ত্রাস। তাদের শঙ্কা, ফারাক্কা, গজলডোবা, ডুম্বুর, টিপাইমুখ বাঁধসহ দিল্লির নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অদূর ভবিষ্যতে মরুভূমি হয়ে যেতে পারে বাংলাদেশ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাপগেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত ১.৫ দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার, কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানা রকম বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের হেলসিঙ্কি নীতি, ১৯৯২ সালের ডাবলিন নীতিমালা, ১৯৯৭ সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের, প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া, আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি। বিশ্লেষকরা মনে করেন, দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত। ২২ আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা।
বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে ভারত। রাজ্যটির এমন কোনো সমতল জায়গা নেই যেখানে বন্যার পানি ঢোকেনি। এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেয়া প্রয়োজন ছিল বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। যদিও বাংলাদেশের কাছে কোনো পূর্ব সতর্কতা ছাড়া এভাবে বাঁধ খুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায়। এরপরই বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর বলেছে, পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায়। এখন পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত 7 জনের, আর সতর্কতা জারি করা হয়েছে 8 জেলায়। ভারতীয় এ রাজ্যটির এমন কোনো সমতল স্থান নেই যেখানে বন্যার পানি ঢোকেনি। এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বরাক টাইমস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ভারী বৃষ্টির কারণে গোমতী জেলায় রাজ্যের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছিল। তাই যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটার সম্ভাবনা ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দেয়। তবে কোনো সতর্কবার্তা ছাড়া এভাবে বাঁধ খুলে দেওয়া কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ৩১ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের এই স্লুইস গেট খুলেছে। এর আগে ভারী বৃষ্টিপাতের কারণে ১৯৯৩ সালে বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। তবে সে সময়ের তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত। বাঁধ ভেঙে গেলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাঁধটি খুলে দিলেও ত্রিপুরায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমিতে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদী ও অন্যান্য জলাধারের পানি ধারণ ক্ষমতার চেয়ে বেড়ে গেছে। আবাসিক এলাকা, কৃষি জমিসহ সবকিছু এখন পানির নিচে রয়েছে। ত্রিপুরায় অতিবৃষ্টি এবং বাঁধ খুলে দেওয়ার পর হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। এতে করে ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। মুহুরী ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর 8 উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 22 লাখ মানুষ। এর মধ্যে 345 আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20,000 মানুষ। অন্যদিকে ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া রাস্তাঘাট ও ঘরবাড়ির বসতি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শুধু বাংলাদেশ নয়, বন্যায় ডুবছে ভারত এবং থাইল্যান্ড। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। প্রাণ হারিয়েছে অন্তত 10 জন, ভেসে গেছে হাজারো ঘরবাড়ি। একই পরিস্থিতি থাইল্যান্ডেও। দেশটির উত্তরাঞ্চলে 7টি রাজ্যে ভয়াবহ বন্যায় পানিবন্দী হাজারো মানুষ। প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি এবং ফসলি জমি। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। টানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ডুবে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। বন্যার পানির নিচে তলিয়ে গেছে রাজ্যটির 1000-এর বেশি ঘরবাড়ি। ভেসে গেছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিস, এমনকি গবাদি পশু। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং খোয়াই জেলা। ওই 3টি জেলাতেই অবিরাম বৃষ্টিতে ভূমিধস ডুবে এক কিশোরী সহ একই পরিবারের 3 সদস্য সহ 10 জনের মৃত্যু হয়েছে। বন্যায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির ফলে বাতিল করা হয়েছে 10টি লোকাল ট্রেন। গোমতী জেলার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই ট্রেনগুলি সাময়িকভাবে বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
এর মধ্যে ঘরছাড়া হয়েছেন অন্তত ৩৪,০০০ মানুষ। রাজ্যটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন তিনি। পাশাপাশি উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তায় মোতায়েন করেছেন ১১টি দুর্যোগ মোকাবেলা বাহিনী। রাজ্যটির অনেক নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে রাজ্যটির ডম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাঁধটির ধারণ ক্ষমতা কম থাকায় অতিরিক্ত জল উপচে পড়েছে বলে দাবি এই মন্ত্রীর। বন্যায় ডুবছে থাইল্যান্ডও। ভারী বৃষ্টিতে সেখানে দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা। এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলের ৭টি প্রদেশ বন্যার পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র। বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে বছরের বিভিন্ন সময় বন্যা দেখা দিলেও এবার বন্যা পরিস্থিতি খুবই নাজুক। আমরা বন্যা থেকে বাঁচতে উঁচু স্থানে আশ্রয় খুঁজছি। শেষ পর্যন্ত কিছু বাচ্চা আমাদের সাহায্য করেছিল। আমাদের খাবার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে ঘরের সব আসবাবপত্র। এখন আর কিছুই বাকি নাই। আমরা আগামী ৭ দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করছি। বন্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত উপকরণ, ডেস্ক সব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর বন্যা হয়, এবছরও 4 বার বন্যা হয়েছে, তবে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোয়াত্রা বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের আশ্বাস দিয়েছেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যায় বিপর্যস্ত এশিয়ার আরেক দেশ চীনও। গেল কয়েকদিনে ভারী বৃষ্টিতে উত্তর পূর্ব চীনের বেশ কয়েকটি অঞ্চল ভয়াবহ বন্যার পানির নিচে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, কৃষিজমি, রাস্তাঘাট ও সেতু। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান। ইফাত জাহানের রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্ব চীনের হলুদাও শহর, লিয়াওনিং প্রদেশ এবং আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের রাস্তাঘাট ও সেতু বন্যার পানিতে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। এসব অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। অঞ্চলগুলোতে বেশ কিছু হেলিকপ্টার এবং এয়ারম্যান মোতায়েন করেছে পিপলস লিবারেশন আর্মি PLA এর নর্দার্ন থিয়েটার কমান্ড। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সুইজং শহরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কুইউ সিগো গ্রামের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুইজং শহর ও নিকটবর্তী জিয়াংচাং অঞ্চলের সংযোগকারী রাস্তাগুলোতে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বন্যার পানিতে অঞ্চলগুলোর বেশ কিছু গ্রিন হাউসও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে নদী খনন করতে ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সুইজং শহরের বাইয়াংগো গ্রামের লি নামে এক বাসিন্দা বলেন, গলা অবধি পানি ওঠার কারণে কারো পক্ষেই তার বাড়িতে প্রবেশ করা যাচ্ছে না। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জিয়াংচাং শহরের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার বেলা 11টার দিকে জিয়াংচাং অঞ্চলে আটকা পড়া প্রায় 300 গ্রামবাসীকে স্থানান্তর করতে 2টো হেলিকপ্টার এবং 30 জন বিমান কর্মী পাঠানো হয়। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আটকা পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে বুধবার সকাল 6:40 হলুদাওয়ের জিংচেং শহরে আরও 2টো হেলিকপ্টার পাঠানো হয়। বর্তমানে হলুদাওয়ের আশেপাশে প্রায় 15টি সাইটে কাজ করছেন বিমানকর্মীরা। বুধবার দুপুর 3টায় আহত 2 জন সহ মোট 23 জনকে জিয়ানচাং অঞ্চলের একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ওদিকে দ্য শেনইয়াং ব্যুরো অব চায়না রেলওয়ে জানিয়েছে, হলুদাও শহর এবং সুইজং অঞ্চল সহ পশ্চিম লিয়াওনিংয়ে স্থগিত থাকার পর যাত্রীবাহী ট্রেনগুলো আবার চালু করা হয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। কড়া নজরদারি আর নিরাপত্তা কড়াকড়ির মধ্যে চলতি সপ্তাহে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক এক সংসদ সদস্য। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের গণমাধ্যম। নিরাপত্তাহীনতায় যে কোনো মূল্যে দেশ ছেড়ে পালাতে কেউ কেউ খরচ করছেন বিপুল পরিমাণ অর্থ। এই সুযোগে লাখ লাখ অর্থ হাতিয়ে নিতে মাঠে নেমেছে দালাল চক্র। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর
অকুল পাথারে পড়ে ক্ষমতার চালকের আসন থেকে ছিটকে পড়া দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ। বিধ্বংসী নৃশংস জনরোষে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডই শুধু নয়, হত্যার শিকার হন সদ্য ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মী ও সমর্থকরা। এমন অবস্থায় আত্মগোপনে থেকেও নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে ভরসা পাচ্ছেন না দুর্নীতি, সহিংসতা আর নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্তরা। দূরদেশে পালাতে গিয়ে বিমানবন্দরেই ধরা খেয়েছেন কেউ কেউ। এই অবস্থায় কোনো মতে সীমান্ত পার হয়ে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু আর পরামর্শক প্রতিবেশী ভারতে অনুপ্রবেশকেই তুলনামূলক নিরাপদ ভাবছেন অনেকে। যদিও রাজনীতির এই পট পরিবর্তনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়ানোয় এভাবে পালানোর রাস্তাও সুগম নয়। এই অসহায়ত্বকে কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জনের মিশন নিয়ে মাঠে নেমেছে একটি চক্র। এক্ষেত্রে সফলতার নজির থাকায় ইদানিং রমরমা সীমান্ত পার করার লোভনীয় বাণিজ্য। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী এক গণমাধ্যম। পরিচয় গোপন রেখে জানানো হয়, সম্প্রতি সীমান্ত পার হয়ে সপরিবারে ভারতে ঢুকেছেন বাংলাদেশের সদ্য সাবেক এক সংসদ সদস্য। প্রতিবেদকের দাবি, সীমান্ত পার করে দেওয়া দালাল চক্রের সাথে দেন দরবারের পর গত 19 আগস্ট সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ওই নেতাকে সপরিবারে ভারতে ঢোকানো হয়েছে। দেশ ছেড়ে ভারতে পালানোর বাসনায় ওই নেতা মেহেরপুর থেকে ফোনে যোগাযোগ করেছিলেন সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকার এক বাড়িতে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার ব্যাখ্যা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে যাওয়ার বিষয়ে কথা হয় মধ্যস্থতাকারীর সাথে। এই কথোপকথন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফোন যায় নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবাটি গ্রামে। ওই নেতার রাজনৈতিক ও সামাজিক অবস্থান আর ঝুঁকি বিবেচনায় নিয়ে সীমান্ত পার করতে পরিবারের সদস্যদের জনপ্রতি 1 লাখ রুপি করে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়। সেই সাথে সীমান্তরক্ষী ও পুলিশের চোখে ধুলা দিয়ে ভারতে আত্মগোপনে থাকতে মাসপ্রতি 10 লাখ রুপি চাওয়া হলেও পরে তা 5 লাখে দফারফা হয়। এরপর বাংলাদেশের সীমান্তবর্তী এক গ্রামে একদিন অপেক্ষার পর কাথুলি এবং কুলবেড়িয়া হয়ে কাঁটাতারবিহীন ওপার বাংলার একটি গ্রামে পৌঁছে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও তার পরিবারকে। সীমান্ত পারাপারের পুরো প্রক্রিয়াটি শেষ হয় 24 ঘন্টায়। এ তো গেল একজনের কাহিনী। এভাবে বিগত আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী নেতা ছাড়াও সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবৈধভাবে ভারতে পালানোর জন্য দালাল চক্রের সন্ধানে ধর্ণা দিচ্ছেন অনবরত। ভারতীয় অংশের সীমান্তবর্তী গ্রামে আত্মীয় স্বজন হিসেবে পরিচয় করিয়ে আশ্রয় দেওয়া হচ্ছে অনেককে। আর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে সুসম্পর্কের ফায়দা নিয়ে অবাধে এই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীদের কেউ কেউ। সম্প্রতি এমন কিছু ঘটনা ফাঁস হওয়ায় আরও সতর্ক হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী। নজরদারি বাড়ানোই শুধু নয়, অনুপ্রবেশের চেষ্টারতদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটকের তথ্যও জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক হুমকি এখন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ তুলেছে চীন। তারা বলছে, অন্যদের পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দিলেও ওয়াশিংটন নিজে নিরস্ত্রীকরণের পথে হাঁটছে না। চীন আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র সংরক্ষণ করলেও যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানোর ব্যাপারে বিশ্বাসী বলে অভিযোগ বেইজিংয়ের। হিজল জোবারের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে চীনকে পারমাণবিক হুমকি উল্লেখ করে নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে করণীয় নির্ধারণে চলতি বছরের মার্চ মাসে বিশেষ কর্মপরিকল্পনারও অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চীন বিরোধী এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সারা বিশ্বের জন্য সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি ও পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, নিজেদের নিরস্ত্রীকরণ এড়াতে ও পরমাণু অস্ত্রের ভান্ডার শক্তিশালী করার অজুহাত হিসেবে চীনকে হুমকি হিসেবে দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের মজুদের তুলনায় চীনের মজুদ কিছুই নয় এবং সবসময় তা সর্বনিম্ন স্তরে রাখা হয়। একই সাথে চীনের পরমাণু নীতি কেবল আত্মরক্ষার জন্য, কারো ওপর হামলা চালানোর জন্য নয়। মাও বলেন, চীন কোনো দেশের সাথেই অস্ত্র বানানোর প্রতিযোগিতায় নামতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের হাতে আছে বিশ্বের সর্ববৃহৎ ও অত্যাধুনিক পরমাণু অস্ত্রের ভাণ্ডার। সেই সাথে আত্মরক্ষা নয়, তারা আক্রমণের নীতিতে বিশ্বাসী। পরমাণু অস্ত্রের মজুদ বাড়াতে ওয়াশিংটন ক্রমাগত বিশাল বিনিয়োগ করছে, কিন্তু হুমকি আখ্যা দিয়ে অন্য দেশের পরমাণু অস্ত্র প্রাপ্তি ঠেকিয়ে দিতে উদ্গ্রীব। মূলত সারা বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র নিজে। যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল পরমাণু নীতি অনুসরণ করে যথাযথ নিরস্ত্রীকরণের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে চীন। আমরা যুক্তরাষ্ট্রকে বলতে চাই, পরমাণু ঝুঁকি এড়াতে নিজেদের অস্ত্র ভাণ্ডার সীমিত করে আনুন। একই সাথে অন্যান্য দেশকে পরমাণু প্রযুক্তি দেয়া বা পারমাণবিক মিত্র বাড়ানোর পথ থেকে সরে আসুন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরে রাশিয়া এবং চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরালো করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চীনের প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে চীন ও রাশিয়ার সম্পর্কের গভীরতা সারা বিশ্বে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ডেস্ক রিপোর্ট। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের আমন্ত্রণে মস্কো সফর করছেন চীনের প্রিমিয়ার লি কিয়াং। 4 দিনের সফরে মস্কোর ভেনুকোভো বিমানবন্দরে অবতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় গার্ড অব অনার। অবতরণের পর দেয়া এক বিবৃতিতে লি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করেছে, পেয়েছে নতুন প্রাণশক্তি। আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি মডেলের দৃষ্টান্ত সামনে এনেছে এ দুই দেশ। লি বলেন, চলতি বছরেই শি ও পুতিন 2 বার সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও একে অপরের উন্নয়ন সহযোগী হয়ে ওঠার কর্মপরিকল্পনা ঠিক করেছেন তারা। শি ও পুতিনের পরিকল্পনাগুলো বাস্তবায়ন, দুই দেশের বন্ধুত্বকে স্থায়ী রূপ দেয়া ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যেই এই সফর বলে জানান চীনের প্রিমিয়ার। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় বেইজিং মস্কো কৌশলগত অংশীদারত্ব আগামীতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশাবাদ জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।